চলুন জেনে নেই আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। সব কুশীলব গোয়েন্দা জালে মাসুদ ও মামুনের তথ্যের ভিত্তিতে গুম ও খুনের অভিযোগে আরও ১ ডজন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। 1-11-এর সময়ের ডিজিএফআইয়ের পরিচালক আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন 1-11 এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় গুম, খুন, জোরপূর্বক অর্থ আদায় এবং প্রতারণার অভিযোগে আরও ১ ডজন কর্মকর্তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। তথ্য যাচাইয়ের জন্য 1-11-এর সময় বিভিন্ন সংস্থায় কর্মরত অনেক কর্মকর্তার সঙ্গে কথা বলছেন তদন্ত সংশ্লিষ্টরা। ১ ডজন কর্মকর্তার মধ্যে অনেকের অবস্থান বর্তমানে দুবাই, আমেরিকা ও মালয়েশিয়ায়। গণতন্ত্রের প্রতিপক্ষ হয়ে উঠছে ভিউ ও ভাইরাল ব্যবসা। গণতন্ত্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়। মুক্ত গণমাধ্যম এবং সংবাদপত্রের অবাধ স্বাধীনতা ছাড়া গণতন্ত্র বিকশিত হতে পারে না। বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে অবাধ তথ্যপ্রবাহ এখন শুধু মূল্যধারার গণমাধ্যমের ওপর নির্ভরশীল নয়। সমাজ মাধ্যম এখন অবাধ তথ্য প্রবাহের অন্যতম মাধ্যম। গণতন্ত্র দুর্বল এবং সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত হওয়াতে সমাজ মাধ্যম জনগণের তথ্যের উৎস হয়ে উঠেছে। মূল্যধারার গণমাধ্যমের সীমাবদ্ধতার কারণে অনেকেই সরকারের বিরুদ্ধে প্রচারণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। তবে সমস্যা হল সমাজ মাধ্যমে যা প্রকাশিত হচ্ছে তার মধ্যে কতটা সত্য আর কতটা অপপ্রচার। এখন এখানে সত্য প্রকাশের চেয়ে চরিত্র হনন, মিথ্যাচার ও হিংস্রতা প্রচারে বেশি আগ্রহ দেখা যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যে কথা হল বিরোধীদলীয় নেতার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আলোচনা শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। গণভোট নিয়ে নতুন বিতর্ক। গণভোট ইস্যুটি আলোচনার টেবিল থেকে আইনি কাঠামোয় যাওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রশ্ন ছিল। আইনি কাঠামো পেরিয়ে গণভোট ইস্যু এখন সংসদে গিয়ে আটকে গেছে। বহুমুখী বিতর্ক দিয়ে শুরু হওয়া গণভোট ইস্যুটি জন্ম দিয়েছে নতুন বিতর্কের। বিএনপি নেতৃত্বাধীন সরকারদলীয় জোট ও জামায়াতের নেতৃত্বে পরিচালিত বিরোধীদলীয় জোট এখন মুখোমুখি অবস্থান নিয়েছে। সরকারের জারি করা গণভোট অধ্যাদেশটি বিশেষ কমিটি থেকেই বাতিল করার উদ্যোগ নিয়েছে সরকারি দল। স্বাস্থ্য খাত পঙ্গু করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানী যাত্রাবাড়িতে সংক্রামক ব্যাধি হাসপাতালে ৭ দিন ধরে হামের চিকিৎসা নিচ্ছে ১ বছরের শিশু রিফাত হাসান। রোগীর ভিড়ে শয্যা না পেয়ে বারান্দাতেই ছেলেকে নিয়ে আছেন আকলিমা খাতুন। রিফাত হামের টিকা পায়নি বলে জানান তার মা। ওপি বন্ধ থাকায় অনেক শিশুই টিকা পায়নি। হামে আক্রান্ত হয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। মুখ থুবড়ে পড়েছে রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম। বাড়ছে হামের ভয়াবহতা। সারা দেশে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শিশুদের ভিড়। গতকাল সংক্রামক ব্যাধি হাসপাতালে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায় হামে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত ৪১ জন শিশু মারা গেছে। পরিস্থিতি সামাল দিতে আগামী জুন মাস থেকে দেশব্যাপী হামের টিকা কার্যক্রম শুরু হবে। হাসপাতাল কর্তৃপক্ষ শয্যা থেকে শুরু করে মেঝে পর্যন্ত রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে। চতুর্মুখী সাঁড়াশি হামলা ইরানের। ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল শোধনাগারে আঘাত হেনেছে। ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। কুয়েতের সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারেও হামলা চালানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এই হামলা চালিয়েছে। ইরানের হামলায় ইসরায়েলে ২৩২ জন আহত হয়েছেন। কুয়েতে বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলায় এক ভারতীয় নিহত হয়েছেন এবং সামরিক ঘাঁটিতে ১০ জন সেনা আহত হয়েছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জ্বালানি মজুদ ঠেকাতে যানবাহনে বসছে কিউআর কোড। জ্বালানি তেলের বিতরণ নিশ্চিত করতে এবং মজুতদারি ঠেকাতে ডিজিটাল সরবরাহ ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে কিউআর কোড বা কার্ডভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। প্রস্তাবিত এই মডেলে ব্যক্তি বা যানবাহনের বিপরীতে জ্বালানি তেল কেনার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে। এর ফলে কে, কোথা থেকে এবং কী পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন সেই তথ্য জানা যাবে। খেলোয়াড় কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। খেলোয়াড়ি জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন এবং হবেন না। ক্রীড়ানৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন, দেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনবেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে এমপিদের ক্ষোভ। চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এ ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদকে জানিয়েছেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই। তিনি আরও জানান, সম্ভাব্য চাহিদার চেয়ে সরকারের বেশি প্রস্তুতি ও মজুত রয়েছে। হরমুজ প্রণালী নিয়ে নতুন পরিকল্পনায় তেহরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান।
এতে বিশ্বের জ্বালানি বাজারে বড় সংকট দেখা দিয়েছে। এবার হরমুজ প্রণালী ইস্যুতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তেহরান। ইরানের পার্লামেন্ট বা মজলিস সদস্য আলাউদ্দিন বরুজের্দি জানিয়েছেন, হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা দ্রুত অনুমোদন করা হবে। প্রস্তাবিত এই ব্যবস্থার অধীনে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। ইরান এ প্রণালীতে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপ করার কথাও ভাবছে। অস্ত্র কেনাবেচায় ও ক্রিপ্টো। বিচ্ছিন্নতাবাদীদের অন্ধকার জগৎ সমৃদ্ধ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে। অস্ত্র কিংবা মাদক কেনাবেচায় তারা এখন ডিজিটাল মুদ্রায় লেনদেন করছে। জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের 2025 সালের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্তের ক্যাসিনো সিটিগুলো এখন অপরাধীদের প্রধান ক্রিপ্টো এক্সচেঞ্জ হাউস। অপরাধী চক্রগুলো তাদের অবৈধ আয়ের একটি বড় অংশ সরাসরি ক্যাসিনোগুলোর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করছে। ডিজিটাল মুদ্রাগুলোর লেনদেন এনক্রিপ্টেড হওয়ায় এর উৎস খুঁজে বের করা কঠিন হয়ে পড়ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দিতেই ক্রিপ্টোকারেন্সিতে ঝুঁকছে। এই কৌশল দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। বন্ধ হওয়ার ঝুঁকিতে দেশের একমাত্র তেল শোধনাগার। কাঁচামালের অভাবে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হচ্ছে। এতে দৈনিক উৎপাদন প্রায় 4,500 টন থেকে কমে 3,300 টনে নেমে এসেছে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে প্রায় 30,000 টন অপরিশোধিত তেল মজুদ আছে। এই মজুদ দিয়ে বড়জোর 7-8 দিন উৎপাদন চালানো যেতে পারে। এরপর ক্রুড অয়েল প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই শোধনাগারে ডিজেল, এলপিজি, পেট্রোল, ন্যাপথা, জেট ফুয়েল, বিটুমিন, কেরোসিন সহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করা হয়, যা দেশের চাহিদার 45 থেকে 55% পূরণ করে। সংসদের কেনাকাটায় সতর্ক থাকার নির্দেশ। জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অতীতের মতো বালিশ, পর্দা ও ছাগলকাণ্ডের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংসদ কমিটি। সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিকলের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে। আগামী 2 এপ্রিল তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। সরকারি ব্যয় আগামী বাজেটের লাগাম। অভ্যন্তরীণ আর্থিক সংকট ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতসহ বৈশ্বিক পরিস্থিতিতে দেশের আর্থিক ব্যবস্থাপনায় ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। বাজেট ব্যয় ক্ষেত্রে অতি জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব ক্ষেত্রে কেনাকাটার লাগাম টেনে ধরা হয়েছিল, যা এখনও চলমান। বিশ্লেষকরা সরকারি খাতের পরিচালন ব্যয় কমানোর জন্য বারবার তাগাদা দিলেও আগের কোনো সরকার এক্ষেত্রে খুব একটা সফল হতে পারেনি। অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো প্রয়োজনের চেয়ে ছোট বাজেট ঘোষণা করেছিল। বিদায়ের আগে সেখান থেকেও কাটছাঁট করা হয়। ইরানের মার্কিন ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্য সংকট যুক্ত হওয়ায় দেশের সামষ্টিক অর্থনীতিতে সংকট আরও ঘনীভূত হয়েছে। 24-এর মানবতাবিরোধী অপরাধ, পেছাল কামরুল মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ। গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল আগামী 9 এপ্রিল নতুন তারিখ ধার্য করেছেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠন প্রশ্নে আদেশের জন্য দিন ধার্য থাকলেও তা পিছিয়ে নতুন তারিখ দেওয়া হয়। ঈদযাত্রায় 15 দিনই সড়কে প্রাণ গেছে 351 জনের। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদুল ফিতরের 15 দিনে সারা দেশে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত ও 1046 জন আহত হয়েছে। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠন মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক প্রতিবেদনে এ দাবি জানান। দেশের জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে সংগঠনের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন তৈরি করেছে বলে জানানো হয়। ফ্লাইট বিপর্যয় ভোগান্তি, 1 মাসে বাতিল 858টি। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত 1 মাসে 858টি ফ্লাইট বাতিল হয়েছে। এত বড় ধরনের ফ্লাইট বিপর্যয়ের ঘটনা আগে কখনো ঘটেনি। এতে ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী, ট্রানজিট যাত্রী এবং পরিবার নিয়ে ভ্রমণকারীরা। বিমানবন্দর সূত্র জানায়, গত 28 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য ফেরত মোট 858টি ফ্লাইট বাতিল হয়। গতকালও কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট 18টি ফ্লাইট বাতিল হয়েছে। যুদ্ধের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ থাকায় এই বিপর্যয় তৈরি হয়েছে। ঝুঁকিতে ঐতিহ্যের পানাম নগরী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী আজ চরম ঝুঁকির মুখে। একসময়ের জমজমাট বাণিজ্যকেন্দ্র এখন ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে। প্রায় 400 বছরের পুরনো পানাম নগরীর প্রতিটি স্থাপনায় উপমহাদেশীয় ও ইউরোপীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ রয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক ভবনের দেয়ালে ফাটল ধরেছে, ছাদ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।